সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডক্টর সারাজাবিন খন্দকার, লেকচারার, নীলফামারী মেডিকেল কলেজ। আজকে অ্যাক্সিস মেডিকেল গ্রুপে স্টুডেন্টদের সাথে আমার তৃতীয় ক্লাস। হেডফোনটা অফ করি। আশা করি কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি এবং দেখা যাচ্ছে। তো আজকে আমরা আমাদের রেসপিরেটরি সিস্টেমের ধারাবাহিকতায় তৃতীয় ক্লাসটা নিতে যাচ্ছি। আজকে আমাদের একটু লেট আওয়ারে হচ্ছে ক্লাসটা। আমার নিজের কিছু ব্যক্তিগত সমস্যার জন্য আমি বিকেলবেলা নিতে পারিনি। তো আজকে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ এন্ড হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, P50 আসছে যার আন্ডারে। তো আজকে আমাদের এমনিতেই লেট আওয়ার, খুব বেশি কমপ্লিকেটেড টপিক নিয়ে আলাপ করব না। চেষ্টা করব যাতে সোজা জিনিসগুলো নিয়ে তোমাদের মাঝে সোজাভাবে উপস্থাপন করতে পারি। আর আরেকটা কথা হচ্ছে যে সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। ঈদের পর আজকে দেখা হলো তোমাদের সাথে। তো আশা করি সবাই ভালো হয়েছে, সবার সময় খুব সুন্দর কেটেছে এবং আমি এর আগে ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল, বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। তো আজকে আমার থার্ড ক্লাসটা তোমাদের সাথে নিতে যাচ্ছি। এখন মোটামুটি আমরা শুরু করে দেই তাহলে, যেহেতু মনে হচ্ছে সব দেখা যাচ্ছে, সব ক্লিয়ার, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি ক্লিয়ার। আমি শুরু করে দিই তাহলে আমাদের আজকের ক্লাসটা, ঠিক আছে? ওকে। তো আমাদের আজকের টপিক হচ্ছে, একটু আগেই বলছি আমি, গ্যাসিয়াস এক্সচেঞ্জ এন্ড ট্রান্সপোর্ট, এর সাথে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ হচ্ছে, যেটা পরে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা এই এক্সচেঞ্জ, গ্যাসিয়াস এক্সচেঞ্জ বলতে হিউম্যান বডিতে যে মোটামুটি মেইন দুটো গ্যাস বা হচ্ছে গ্যাসিয়াস ফর্ম আছে, সেটা হচ্ছে অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইড। এই দুটো নিয়েই আমাদের আজকের আলোচনা, এই দুটো নিয়েই আমাদের আজকের ক্লাস। তো প্রথমে আমরা অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড কোথা থেকে কোথায় যাচ্ছে, কোন জায়গা দিয়ে আসছে, কার সাথে যাচ্ছে, বাইন্ড করে কার সাথে ওর খুব বন্ধুত্ব, সেগুলো দেখার আগে প্রথমে আমরা একটু এই ছবিটা দেখে নিই, ঠিক আছে? আমাদের গ্যাস ট্রান্সপোর্ট এন্ড এক্সচেঞ্জ ইন দ্য বডি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন এন্ড দিস ইজ কার্বন ডাই অক্সাইড। এখানে অক্সিজেনটা আমরা দেখিয়েছি প্রথমে, এটাকে যদি আমরা একটা লাং অ্যালভিওলি হিসেবে ইমাজিন করি, দেন অক্সিজেন এখানে লাং অ্যালভিওলিতে ঢোকার পরে আর্টেরিয়াল ব্লাড দিয়ে এখানে সিস্টেমিক সার্কুলেশনে আসবে এবং সিস্টেমিক সার্কুলেশনে আসার পরে টিস্যু লেভেলে আসবে। এখান থেকে আবার কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে আমার সিস্টেমিক সার্কুলেশন দিয়ে হার্টের হচ্ছে রাইট সাইডে এসে দেন পালমোনারি সার্কুলেশন দিয়ে অ্যালভিওলাস হয়ে বাইরে বের হবে। সারাংশ হচ্ছে এতটুকুই, ঠিক আছে? এর মাঝে অনেক কথাবার্তা আছে, অক্সিজেন কিভাবে আসছে, কার্বন ডাই অক্সাইড কিভাবে বের হচ্ছে, এই জিনিসগুলো। এছাড়া মেইন থিম হচ্ছে এটা, যে কোথা থেকে শুরু হয়ে কোথায় অক্সিজেন সাপ্লাই শেষ হলো এবং অক্সিজেন সাপ্লাই শেষ হওয়ার পরে আবার কোত্থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে বাইরে নির্গত হলো। তো এখন এটা জানার জন্য আমাদের প্রথমে একটু আমরা আসি এয়ার কম্পোজিশনে, ঠিক আছে? আমাদের এয়ার কম্পোজিশনের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাটমসফেরিক এয়ারে মেইনলি হচ্ছে নাইট্রোজেন থাকে, এর সাথে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ভ্যাপার আরো থাকে। তো আমরা এটা দেখতেছি হচ্ছে সি লেভেলে আমাদের যে অ্যাটমসফেরিক এয়ার, সেই সি লেভেলে আমরা যেহেতু সবাই বসবাস করি, অনেক পাহাড়ের পর্বতের চূড়াতেও কেউ বাস করে না, সমুদ্র তলেও কেউ যায় না। তো সেই বিশেষ জায়গাগুলোতে যখন মানুষ যাচ্ছে বা কোনো ধরনের প্রয়োজনীয় কাজে বা কারো প্রফেশনাল কাজের জন্য সেখানে যেতে হচ্ছে, সেগুলোর জন্য আলাদা ব্যবস্থা, আলাদা ওটার জন্য অ্যাটমসফেরিক এয়ার কম্পোজিশন এবং আলাদা সবকিছু, সেটা আমরা অন্য একটা চ্যাপ্টারে জানবো। আজকের জন্য আমাদের জেনারেল পিপলদের জেনারেল অ্যাটমসফেরিক এয়ারের কম্পোজিশন নিয়ে আলাপ আলোচনা। সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিজেন, আমাদের মেইন কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড নিয়ে, ঠিক আছে? অক্সিজেন আমরা এখানে দেখতে পাচ্ছি 159 মিলিমিটার অফ মার্কারি অ্যাটমসফেরিক এয়ারে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার হচ্ছে এটা, ঠিক আছে? তারপরে অক্সিজেন যখন আমাদের রেসপিরেটরি সিস্টেমে ঢোকে এবং রেসপিরেটরি সিস্টেমে ঢোকার পরে রেসপিরেটরি যে এপিথেলিয়াম আছে আমাদের, সেই রেসপিরেটরি এপিথেলিয়াম থেকে অলওয়েজ কিছু ফ্লুইড সিক্রেশন হয়। এই ফ্লুইডটা তখন করে কি,
এই যে অক্সিজেনটা আমাদের ভেতরে ঢুকছে সেই অক্সিজেনটাকে হিউমিডিফাইড করার চেষ্টা করে। আমার প্রিভিয়াস লেকচারগুলোতে আমরা ডেড জোন, রেসপিরেটরি জোন এগুলো নিয়ে আলাপ করেছি। তো সেই ডেড জোনে যখন রেসপিরেটরি গ্যাস এন্টার হচ্ছে, দ্যাট মিন্স অক্সিজেন যখন এন্টার করছে, তখন সেখানে হিউমিডিফিকেশন শুরু হয়ে যাচ্ছে। হিউমিডিফিকেশন আর কিছুই না, ওয়াটার ভ্যাপারটা আমার ড্রাই এয়ারের মধ্যে ইনক্লুড করা, যার ফলে হবে কি অক্সিজেনটা আরো বেশি ডিজলভ হয়ে যাবে বা ডাইলুট হবে। কিন্তু একদিকে অক্সিজেন ডাইলুট হবে বেশি, প্লাস তার পার্শিয়াল প্রেসারটা কমে আসবে। একটা জিনিস যখন ছড়ায় যাচ্ছে তখন সেই জিনিসটা একটা নির্দিষ্ট জায়গায় যে পরিমাণ প্রেসারটা ক্রিয়েট করার কথা সেটাকেই বলে পার্শিয়াল প্রেসার। তো যে জিনিসটা যত বেশি ছড়াবে একটা জায়গায় তার প্রেসার ক্রিয়েট করার ক্ষমতা কমে যাবে। ফলে হবে কি হিউমিডিফিকেশনের কারণে অক্সিজেন ডিজলভ হবে অনেক বেশি, ছড়িয়ে যাবে অনেক, কিন্তু তার যে পার্শিয়াল প্রেসার সেটা কমে আসবে। এবং এভাবে রেসপিরেটরি জোন পর্যন্ত যেতে যেতে তার পার্শিয়াল প্রেসার কমে 104 মিলিমিটার অফ মার্কারি। ঠিক আছে, তো এখন তারপরে আমার যখন আবার কার্বন ডাই অক্সাইডটা আমার রেসপিরেটরি জোন থেকে আবার অ্যালভিওলাস থেকে আবার যখন এক্সপেলড আউট হবে এক্সপাইরেশনে, কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার অনেকখানি কম হবে অক্সিজেনের তুলনায়, 40 মিলিমিটার মার্কারি মাত্র। তারপরে এটা আরো কমে এখান থেকে হিউমিডিফিকেশনের ফলে আরো কমে অ্যাটমসফিয়ারিক এয়ারে আলটিমেটলি 0.3 মিলিমিটার মার্কারি প্রেসার ক্রিয়েট করছে। তো অক্সিজেনের তুলনায় কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার কেন এত কম? কারণ একটাই, কার্বন ডাই অক্সাইডের ডিজলভিং পাওয়ার অক্সিজেনের চেয়ে প্রায় 20 টাইমস বেশি, কিন্তু যেহেতু এর ডিজলভিং পাওয়ারটা অনেক বেশি, এর পার্শিয়াল প্রেসার অনেক কম অক্সিজেনের তুলনায়। যেটা আমি বললাম, যে গ্যাস যত বেশি ডিজলভ হবে সেই গ্যাসের পার্শিয়াল প্রেসার তত কমে আসবে। ঠিক আছে, ডিজলভিং পাওয়ার বেশি বাট পার্শিয়াল প্রেসার কম। এখন আমরা আসবো অক্সিজেন কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে বডিতে। আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা ফেজ আছে, তাই না, অক্সিজেন ট্রান্সপোর্টের। ডিফিউশন অফ অক্সিজেন ফ্রম দ্য লাং alveoli to pulmonary capillary blood, then transport of oxygen in the arterial blood to tissue capillary, then diffusion of oxygen from peripheral capillaries into interstitial fluid, and diffusion of oxygen from interstitial fluid to the cell. আমরা প্রত্যেকটা স্টেপ এখন একটু একটু করে জানবো। প্রথমে আমরা আসছি ডিফিউশন অফ অক্সিজেন ফ্রম দ্য লাং alveoli to pulmonary capillary blood। ঠিক আছে, এখানে কি হয় আমাদের, এটা যদি আমরা এই ছবিটা একটু দেখি, গাইটন থেকে এটা নেয়া, অ্যালভিওলাস আছে, অ্যালভিওলার এপিথেলিয়াম এটা, এই অ্যালভিওলাস থেকে এটা হচ্ছে আমার পালমোনারি ক্যাপিলারি ব্লাড। পালমোনারি ক্যাপিলারি ব্লাডের মধ্যে আরবিসি দেখানো হয়েছে। এই অ্যালভিওলাস থেকে পালমোনারি ক্যাপিলারি ব্লাডের মধ্যে ডিফিউশন প্রক্রিয়ায় অক্সিজেন এখানে এন্টার করবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যালভিওলাস থেকে পালমোনারি ক্যাপিলারিতে অক্সিজেন আসলো। এখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার কত? একই, এখানে যত ছিল, এখানে কত বললাম আমি একটু আগে, 104 মিলিমিটার মার্কারি। সেই 104 মিলিমিটার মার্কারিতে পালমোনারি ক্যাপিলারিতেও অক্সিজেন ঢুকবে 104 মিলিমিটার মার্কারি প্রেসার। ঠিক আছে, এরপরে যেটা হবে, এরপরে আমাদের আসছে সেকেন্ড স্টেপ। ঠিক আছে, ট্রান্সপোর্ট অফ অক্সিজেন ইন দা আর্টারিয়াল ব্লাড টু টিস্যু ক্যাপিলারি। তো এখানে একটু আমি জাস্ট একটু বলে নেই ফার্স্ট স্টেপটার ক্ষেত্রে। ফার্স্ট স্টেপের ক্ষেত্রে আমরা এই যে যেটা বললাম যে ডিফিউশন অফ অক্সিজেন ফ্রম দ্য অ্যালভিওলি টু দ্য পালমোনারি ক্যাপিলারি ব্লাড। এখানে যদি আমি এটা অ্যালভিওলার এয়ার কল্পনা করি, এখানে আমি দেখতে পাচ্ছি 104 মিলিমিটার মার্কারি, এবং এটা হচ্ছে আমার পালমোনারি ক্যাপিলারি। ক্যাপিলারির একটা আর্টারিয়াল এন্ড, এখানে আর্টারি শেষ হয়েছে, পালমোনারি ক্যাপিলারিতে ডিভাইড হয়েছে, দেন এখানে আবার ভেনাস এন্ড শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে সিস্টেমিক সার্কুলেশনের তুলনায় পালমোনারি সার্কুলেশনে অপোজিট ঘটনা ঘটে। এখানে পালমোনারি ভেইন আমার অক্সিজেনেটেড ব্লাডটা ক্যারি করে এবং পালমোনারি আর্টারি এখানে আমার ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ক্যারি করে। তো এখানে আমার পালমোনারি ক্যাপিলারির যে আর্টারিয়াল এন্ড বা পালমোনারি আর্টারি যেখানে এসে শেষ হচ্ছে, সেখানে আমার অক্সিজেনের পার্শিয়াল প্রেসার 40, আর এখানে আমার ভেনাস এন্ডে পার্শিয়াল প্রেসার হচ্ছে 104। তো এখন আমরা সবসময় জানি ডিফিউশন হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন আর হায়ার পার্শিয়াল প্রেসার থেকে লোয়ার পার্শিয়াল প্রেসারের দিকে গ্যাস ট্রান্সপোর্ট হবে। তো এখন যদি আমার এই 104 এখানটায় 104 মিলিমিটার মার্কারি থেকে পালমোনারি ক্যাপিলারির মধ্যে অক্সিজেন আসতে হয়, তাহলে কিন্তু আমার এই এন্ডে আসতে পারবে না। একে তখন কি করতে হবে, যেখানে আমার অক্সিজেনের পার্শিয়াল প্রেসার কম আছে, তার মানে 40 মিলিমিটার মার্কারি, সেই 104 থেকে 40 মিলিমিটার মার্কারি, দ্যাট মিনস যে 64 মিলিমিটার মার্কারি যে প্রেসার ডিফারেন্স হচ্ছে, সেই প্রেসার ডিফারেন্সে অক্সিজেন পালমোনারি ক্যাপিলারির মধ্যে আসবে। আসার পরে আস্তে আস্তে অক্সিজেনটা পালমোনারি ক্যাপিলারির দিকে হবে এবং ভেনাস এন্ডের দিকে যখন টোটালি চলে আসবে, তখন
এদিক থেকে আসলো, এখান দিয়ে ট্রান্সপোর্ট হতে হতে যখন আমার ভেনাস এন্ডে চলে আসবে তখন 104 মিলিমিটার মার্কারি প্রেসার হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের পালমোনারি ক্যাপিলারির মধ্যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন এখন এই জায়গায় ভেনাস এন্ডে 104 মিলিমিটার মার্কারিতে থাকলো। এটা আমার এই পর্যন্ত আমার ফার্স্ট স্টেজ অথবা ফার্স্ট ফেজ অফ অক্সিজেন ট্রান্সপোর্ট কমপ্লিট হলো। ঠিক আছে, এখন আমরা আসবো সেকেন্ড ফেজে। সেকেন্ড ফেজে আমরা কি দেখতে পাচ্ছি? ট্রান্সপোর্ট অফ অক্সিজেন ইন দা আর্টারিয়াল ব্লাড টু টিস্যু ক্যাপিলারি। তাহলে আমার এখন আর্টারিয়াল ব্লাডে অথবা সিস্টেমিক সার্কুলেশনের মধ্যে আসতে হবে। এখন আমরা একটা জিনিস এখানে একটু দেখব, এটা হচ্ছে আমার পালমোনারি সার্কুলেশন ছিল। এই পালমোনারি আর্টারিতে যখন আমার অক্সিজেনটা এন্ট্রি করছে, করার পরে আমার ফার্স্ট ফেজ অফ রেসপিরেশন ফার্স্ট ফেজ অফ অক্সিজেন ট্রান্সপোর্ট কমপ্লিট হলো। তারপরে এখান থেকে আমার সেকেন্ড ফেজ অফ অক্সিজেন ট্রান্সপোর্ট শুরু হবে। দ্যাট মিন্স অক্সিজেন আমার এখন সিস্টেমিক সার্কুলেশনে ঢুকবে। ঠিক আছে, তাহলে আমার এই পালমোনারি ক্যাপিলারিতে অক্সিজেনের প্রেসার কত আছে? 104 মিলিমিটার মার্কারি। এটা কিন্তু আসছে। ঠিক আছে, এখানে পালমোনারি ভেইন হয়ে এই হার্টের লেফট অ্যাট্রিয়াম পর্যন্ত আসলো। হার্টের লেফট অ্যাট্রিয়াম থেকে কোথায় যাবে? হার্টের লেফট ভেন্ট্রিকলে। হার্টের লেফট ভেন্ট্রিকলে যাওয়ার পরে এখানে আমার সিস্টেমিক সার্কুলেশনে এন্ট্রি করবে। এখানে আমাদের একটু কথা আছে বা টুইস্ট আছে। এখানে আমার অক্সিজেনের পার্শিয়াল প্রেসার কত? 104 মিলিমিটার মার্কারি। যখন হার্ট থেকে সিস্টেমিক সার্কুলেশনে আর অ্যাওর্টাতে যখন অক্সিজেন এন্ট্রি করছে, তখন এখানে আমার অক্সিজেনের পার্শিয়াল প্রেসার কত হবে? 95 মিলিমিটার মার্কারি। তাহলে এখন এখানে প্রশ্ন হলো, এখানে যদি আমার 104 মিলিমিটার মার্কারি আসে, তাহলে এই জায়গায় কিভাবে 95 মিলিমিটার মার্কারি হয়ে গেল অক্সিজেনের প্রেসার? এই জিনিসটাই আমি তোমাদেরকে একটু বুঝাবো। এখানে আমি অক্সিজেন যখনই পালমোনারি ক্যাপিলারির মধ্যে আসছে, তার কিন্তু 104 মিলিমিটার মার্কারি থাকছে। কিন্তু আমাদের এর আগের ক্লাসগুলোতে আমরা ব্রঙ্কিয়াল সার্কুলেশন বলে একটা জিনিস পড়ছিলাম, তাই না? ব্রঙ্কিয়াল সার্কুলেশন হচ্ছে ব্রঙ্কিয়াল ভেসেল দিয়ে সাপ্লাই হয়, ব্রঙ্কিয়াল আর্টারি এন্ড ব্রঙ্কিয়াল ভেইন। এই ব্রঙ্কিয়াল ভেসেল গুলো অথবা ব্রঙ্কিয়াল সার্কুলেশন গুলো লাংসের ডিপ টিস্যু, দ্যাট মিন্স লাংসের প্যারেনকাইমাতে সাপ্লাই দেয়। এটা পালমোনারি ক্যাপিলারি লাংসের অ্যালভিওলাসের চারদিকে যে ক্যাপিলারি নেটওয়ার্ক তৈরি করে, যেখানে অ্যাকচুয়ালি অক্সিজেনের ট্রান্সপোর্ট হয়, সেই জায়গায় ব্রঙ্কিয়াল ভেসেলের অথবা ব্রঙ্কিয়াল আর্টারির যে ব্লাডটা থাকে, সেই ব্লাডটা এখানে আসে না। সেই ব্রঙ্কিয়াল সার্কুলেশনে কি হয়? অ্যাওর্টা থেকে ব্রঙ্কিয়াল আর্টারি অ্যারাইজ করে লাংসের প্যারেনকাইমাতে সেটা অক্সিজেন সাপ্লাই দিয়ে এবং নিউট্রিশন সাপ্লাই দিয়ে আবার ব্রঙ্কিয়াল ভেইন হয়ে সিস্টেমিক অ্যাওর্টাতে ব্যাক করে। এটা হার্টকে বাইপাস করে এই যে অ্যাওর্টা থেকে অ্যারাইজ করে আবার অ্যাওর্টাতে ব্রঙ্কিয়াল ভেসেলটা ব্যাক করলো। এই ঘটনাটার জন্য ব্রঙ্কিয়াল ভেসেলের মধ্যে যে ব্লাডটা থাকে, এটাকে বলা হয় শান্টেড ব্লাড অথবা শান্ট ফ্লো। তার মানে হচ্ছে ও হার্টকে বাইপাস করছে এবং লাংসের ক্যাপিলারি সার্কুলেশন পর্যন্ত পালমোনারি ক্যাপিলারি সার্কুলেশন হচ্ছে না। খুব অল্প পরিমাণে ব্লাড ব্রঙ্কিয়াল সার্কুলেশন থেকে পালমোনারি ক্যাপিলারি হয়ে আবার হার্টে ব্যাক করে, সেটা খুব ইনসিগনিফিকেন্ট। বাট মেইন ব্লাড সাপ্লাই অফ ব্রঙ্কিয়াল সার্কুলেশন এটা সরাসরি লাংসকে সাপ্লাই দেয় এবং লাংসকে সাপ্লাই দিয়ে আবার এটা সিস্টেমিক অ্যাওর্টাতে ব্রঙ্কিয়াল ভেইনের মাধ্যমে ব্যাক করে। এই যে অংশটুকু লাংসকে সাপ্লাই দিয়ে আবার ব্রঙ্কিয়াল ভেইনের মাধ্যমে সিস্টেমিক অ্যাওর্টাতে ব্যাক করলো, সেটা হচ্ছে 2% অফ সিস্টেমিক সার্কুলেশন। ঠিক আছে, এই 2% ব্লাড যেহেতু অক্সিজেনেটেড হতে পারে না এবং পালমোনারি ক্যাপিলারির মধ্যে এন্ট্রি করতে পারে না, এই 2% ব্লাডে অক্সিজেনের পার্শিয়াল প্রেসারটা নরমাল সিস্টেমিক সার্কুলেশনের অক্সিজেনের পার্শিয়াল প্রেসার থেকে কম থাকে। তার মানে এখন আমরা এই স্লাইডটাতে আসবো। তার মানে আমি যে এতক্ষণ যেটা বললাম 98% ব্লাড, যেটার আমার পার্শিয়াল প্রেসার 104 মিলিমিটার মার্কারি, যেটা আমার পালমোনারি ক্যাপিলারি থেকে আসছে। ঠিক আছে, পালমোনারি ক্যাপিলারি থেকে এসে হার্টের লেফট অ্যাট্রিয়ামে ঢুকে লেফট ভেন্ট্রিকল হয়ে সিস্টেমিক সার্কুলেশনে আসছে। এটা আমার হলো 104 মিলিমিটার মার্কারি। কিন্তু আমার যেটা বললাম যে অ্যানাদার 2% অফ দ্য ব্লাড, যেটা ব্রঙ্কিয়াল সার্কুলেশনের ব্লাড, সেটা আমার লাংসে গিয়ে অক্সিজেনেটেড হতে পারছে না, শুধুমাত্র লাংসের টিস্যুকে নিউট্রিশন সাপ্লাই দিচ্ছে কিন্তু অক্সিজেনেটেড হতে পারছে না। যার কারণে এই 2% অফ শান্টিং ব্লাডের পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কম থাকে। কত? অ্যাবাউট
কত থাকে অ্যাবাউট 40 মিলিমিটার অফ মার্কারি। তাহলে এই যে শান্ট ফ্লো বা অক্সিজেনের যে পার্শিয়াল প্রেসারটা 40 মিলিমিটার মার্কারি এবং অক্সিজেনেটেড পালমোনারি ক্যাপিলারির পার্শিয়াল প্রেসার যে 104 মিলিমিটার মার্কারি, ইন এভারেজ তখন যখন আমার যখন পালমোনারি ক্যাপিলারি থেকে ব্লাড এসে সিস্টেমিক সার্কুলেশনে ঢুকে তখন আমার এটা হয়ে যায় 95 মিলিমিটার মার্কারি। তাহলে আমরা বুঝলাম এখানে 104 মিলিমিটার মার্কারি অক্সিজেন প্রেসার এবং ব্রঙ্কিয়াল সার্কুলেশন থেকে 40 মিলিমিটার মার্কারি অক্সিজেন প্রেসার দুইটা এসে যে ভেনাস অ্যাডমিক্সচার অফ ব্লাড হচ্ছে জাস্ট এই সিস্টেমিক সার্কুলেশনে ঢোকার আগে, তার ফলে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার কমে হয়ে যাচ্ছে 95 মিলিমিটার মার্কারি। তাহলে আমার এখন সিস্টেমিক সার্কুলেশনে যে অক্সিজেন সাপ্লাই হবে তার পার্শিয়াল প্রেসার হবে 95 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, তাহলে 95 মিলিমিটার মার্কারি ঘটনাটা এতক্ষণ বললাম কারণ এটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় স্যার ম্যাডামরা জিজ্ঞেস করে যে তুমি 104 মিলিমিটার মার্কারিতে অক্সিজেন বডিতে ঢুকছে, ওটা আবার কিভাবে সিস্টেমিক সার্কুলেশনে এসে 95 মিলিমিটার মার্কারি হয়ে গেল। তাহলে এই জিনিসটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন আর্টেরিয়াল ব্লাডে এই যে 95 মিলিমিটার মার্কারি অক্সিজেন প্রেসার এবং ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। তাহলে এখন এই ডিফারেন্স 55 মিলিমিটার মার্কারিতে অক্সিজেনটা আর সিস্টেমিক আর্টারি থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আসবে। এটা হচ্ছে আমার থার্ড ফেজ অফ অক্সিজেন ট্রান্সপোর্ট। থার্ড ফেজ অফ অক্সিজেন ট্রান্সপোর্ট। তাহলে অক্সিজেন লাং অ্যালভিওলি থেকে পালমোনারি ক্যাপিলারিতে আসলো আর তারপরে সেখান থেকে আর্টেরিয়াল ব্লাডে অক্সিজেনটা ট্রান্সপোর্ট হলো এবং ওর প্রেসারটা কিভাবে কমলো সেটা বললাম আমি। আর্টেরিয়াল ব্লাড থেকে এখন হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আসলো এবং লাস্টলি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে সেলের ভেতরে যাবে। এখানে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার হচ্ছে 40, সেলের ভেতরে হলো 23। এই 17 মিলিমিটার মার্কারি প্রেসার ডিফারেন্সে অক্সিজেনটা আমার এখন ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে সেলের ভেতরে ঢুকবে। এই পর্যন্ত হলো আমার অক্সিজেন ট্রান্সপোর্ট। এবং আরেকটা কথা সেটা হচ্ছে ব্লাডের মধ্যে যখন অক্সিজেনটা ট্রান্সপোর্ট হয় সেটা তখন দুটো ফর্মে ট্রান্সপোর্ট হয়। একটা যেটা হচ্ছে 3 নাম্বার ফেজ আমার, যে সিস্টেমিক আর্টারিতে যে ব্লাড ফ্লোটা হচ্ছে, ঠিক আছে, পালমোনারি ক্যাপিলারি থেকে সিস্টেমিক হার্টে এসে সিস্টেমিক সার্কুলেশনে যখন ব্লাডটা এন্টার করলো এবং ব্লাড সিস্টেমিক ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে যখন আমার ব্লাডটা ফ্লো হবে তার মধ্যে অক্সিজেনটা দুটো ফর্মে ট্রান্সপোর্ট হয়। একটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন আর একটা হচ্ছে ডিসলভড স্টেট। অক্সি হিমোগ্লোবিন মানে হিমোগ্লোবিন একটা আরবিসি প্রোটিন, এটার সাথে অক্সিজেন বাইন্ড করে 97% ট্রান্সপোর্ট হয় এবং বাকিটা হয় 3%। ঠিক আছে, একটু আমরা যাব ব্যাকে। এটা আমরা দেখতে পাচ্ছি একটা হিমোগ্লোবিনের সাব ইউনিট। ঠিক আছে, হিমোগ্লোবিনের এরকম 4টা সাব ইউনিট মিলে একটা হিমোগ্লোবিন মলিকিউল তৈরি হয়। এটা আসলে ওয়ান সাব ইউনিট অফ হিমোগ্লোবিন মলিকিউল। এখানে সেন্টারে আমরা একটা ফেরাস আয়রন দেখতে পাচ্ছি এবং এদিকে মিথেন ব্রিজ দিয়ে কম্বাইন করা আছে এবং এখানে আমার হিমোগ্লোবিন চেইন থাকে। এখানে একটা হিমোগ্লোবিন একটা সাব ইউনিটে একটা আয়রনের সাথে একটা হিমোগ্লোবিন চেইন বাউন্ড থাকবে, ইদার আলফা অর বিটা অ্যাডাল্ট হিমোগ্লোবিনে। এরকম টোটাল 4টা সাব ইউনিট মিলে একটা হিমোগ্লোবিন মলিকিউল তৈরি হবে। তো এখানে আমার যখন আমি বললাম যে ব্লাডের মধ্যে অক্সিজেনটা ট্রান্সপোর্ট হচ্ছে অক্সি হিমোগ্লোবিন এবং ডিসলভ ফর্মে। তো অক্সি হিমোগ্লোবিনে এখানে অক্সিজেন আমরা এই যে দেখতে পাচ্ছি, আয়রনের আমরা কয়টা হাত, 6টা হাত দেখতে পাচ্ছি। তার মধ্যে একটা বন্ডে বা একটা হাতে এখানে ইদার অক্সিজেন অথবা কার্বন ডাই অক্সাইড অথবা হাইড্রোজেন আয়ন লাগতে পারে। ঠিক আছে, তো যখন অক্সিজেন ফেরাসে ফর্মের এই হাতটার সাথে লাগবে তখন এই পুরো সাবস্টেন্সটাকে বা পুরো স্ট্রাকচারটাকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আয়রন এক মলিকিউল, ওয়ান মলিকিউল অফ অক্সিজেনের সাথে লেগেছে। এরকম 4টা আয়রন তাহলে যদি 4টা অক্সিজেন মলিকিউলের সাথে লাগবে, তার মানে 4টা সাব ইউনিট মিলে যদি একটা হিমোগ্লোবিন হয় সেই 4টা সাব ইউনিটে এই সেন্ট্রাল আয়রনটা 4টা অক্সিজেন মলিকিউলের সাথে লাগবে। ঠিক আছে, তাহলে টোটাল মলিকিউল অফ অক্সিজেন একটা হিমোগ্লোবিন কতটুকু অক্সিজেন ক্যারি করতে পারে? 4 molecules of oxygen. One hemoglobin molecule can carry 4 molecules of oxygen. ওকে, তাহলে এখন আমাদের এই যে আয়রনের সাথে অক্সিজেনটা বাউন্ডিং অবস্থায় আছে, এটা খুব লুজ বন্ড অথবা রিভার্সিবল বন্ড।
ঠিক আছে, এবং এই প্রসেসটাকে বলা হচ্ছে অক্সিজেনেশন। তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ অক্সিজেনেশন এন্ড হোয়াট ইজ অক্সিডেশন, দুটোর মধ্যে পার্থক্য। এটা অনেক সময় শুনতে চাই স্যার ম্যাডামরা, খুব পছন্দের প্রশ্ন এটা তাদের। তো এইখানে আমরা এটাকে এই যে আসলে স্যার ম্যাডামরা একটা ট্রিক্স দিয়ে জিজ্ঞেস করে তুমি এই যে আয়রনের সাথে অক্সিজেন বাউন্ড হচ্ছে এটাকে তুমি কোন রিঅ্যাকশন বলতেছো, এটা অক্সিডেশন না অক্সিজেনেশন? আমাদের মনে রাখতে হবে এটা অক্সিজেনেশন, কারণ আয়রনের সাথে অক্সিজেনটা অনেক লুজ অবস্থায় বাউন্ডেড আছে। ঠিক আছে, লুজ বলছি এই কারণে অক্সিজেনটা যে কোনো সময় এখান থেকে সরে যেতে পারে, আবার এর সাথে বাউন্ড হতে পারে, আবার এখানে অক্সিজেন সরে গিয়ে এখানে হিমোগ্লোবিন লাগতে পারে, অথবা কার্বন ডাই অক্সাইড যুক্ত হতে পারে। যেহেতু এটা রিভার্সিবল, দ্যাট মিন্স কখনো লাগবে কখনো বিচ্ছিন্ন হবে, সেই জন্য এটাকে বলা হচ্ছে অক্সিজেনেশন। এবং আরেকটা কথা, অক্সিজেনেশন প্রসেসে আয়রনটা কখনো অক্সিডাইজড হয় না, এটা ফেরাস ফর্মে থাকে। আর যেটা অক্সিডেশন প্রসেস সেটাতে আয়রনের সাথে অক্সিজেন অনেক স্ট্রং অবস্থায় বাউন্ড থাকে, এবং এখানে ফেরাস না আয়রনটা ফেরিক ফর্মে থাকে ডিউ টু অক্সিডেশন। ঠিক আছে, অক্সিডেশন প্রসিডিউরে এখন আমরা যাব না, আমরা অক্সিজেনেশন নিয়ে আলাপ করব। তাহলে আমরা বুঝলাম যে এটা খুব রিভার্সিবল বা লুজ বন্ড, এন্ড দ্যাট ইজ অক্সিজেনেশন। অক্সিজেনেশনের কথা এজন্য বলছি, অক্সিজেনেশনের প্রভাবে প্রথমে এখানে আমরা আসলে হিমোগ্লোবিন, একটা হিমোগ্লোবিনকে আমরা হিমোগ্লোবিন অথবা হিমোগ্লোবিন 4 লিখতে পারি, কারণ 4টা হিমোগ্লোবিন সাব ইউনিট মিলে যেহেতু একটা হিমোগ্লোবিন, সেজন্য আমরা একে HB4 লিখতে পারি। এখন হিমোগ্লোবিন নিজেদের মধ্যে অনেক স্ট্রংলি বাউন্ড অবস্থায় থাকে, এরা সহজে অক্সিজেনের সাথে বাউন্ড হতে চায় না। কিন্তু যদি একবার একটা হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাউন্ড হয়ে যায়, তাহলে পরবর্তীতে প্রত্যেকটা অক্সিজেন হিমোগ্লোবিনের আদার সাব ইউনিট গুলোর সাথে খুব দ্রুত বাউন্ড হতে পারে। তাহলে হিমোগ্লোবিনের যে কোনো একটা সাব ইউনিটের সাথে যদি অক্সিজেন বাউন্ড হয়, দেন লাস্টে, মানে আমি তো বললাম 4টা মলিকিউল যেহেতু ক্যারি করবে, তো 4th molecule of oxygen when binds with the last subunit of hemoglobin, that has the high diffusion, that has the high binding affinity for hemoglobin, এটা প্রায় 500 গুণ বেশি হয় প্রথম অক্সিজেনটার তুলনায়। এই 4th molecule of oxygen এর বাইন্ডিং ক্যাপাসিটি প্রায় 500 গুণ বেশি হয়ে যায়, এবং অক্সিজেনেশন এত দ্রুত প্রক্রিয়া, এটা সাধারণত 0.01 সেকেন্ডের কম সময়ে হয়। এই ঘটনাগুলো আমি বললাম এই জন্যই, পরবর্তীতে আমাদের ক্লোরাইড শিফট আছে, বোর ইফেক্ট আছে, এবং অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ আছে, যেখানে আমাদের জানা দরকার যে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন কিভাবে বাউন্ড হয় এবং কত দ্রুত এটা বাউন্ড হতে পারে। তাহলে মোটামুটি বোঝা গেল যে আমাদের একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেন মলিকিউল ক্যারি করছে, এবং অক্সিজেনটা হিমোগ্লোবিনের ফেরাস আয়রনের সাথে অনেক লুজলি বাউন্ড অবস্থায় থাকছে। আমাদের মোটামুটি অক্সিজেন ট্রান্সপোর্ট এই পর্যন্তই আমরা শেষ করলাম, সেল পর্যন্ত কিভাবে গেল। এখন যাওয়ার পরে অক্সিজেনের রাস্তা মোটামুটি এই পর্যন্ত, অক্সিজেনের যাত্রা শেষ, এবার শুরু হবে কার্বন ডাই অক্সাইডের যাত্রা। ঠিক আছে, অক্সিজেন এই পর্যন্ত এসে এখানে মেটাবলিজম হবে, সেলের অন্যান্য ফাংশন আছে, সেলুলার মেকানিজম গুলো হবে, হওয়ার পরে এখান থেকে প্রডিউস হবে কার্বন ডাই অক্সাইড। এবং একইভাবে অক্সিজেনের ঠিক উল্টো পথে কার্বন ডাই অক্সাইড আবার সিস্টেমিক সার্কুলেশনে ঢুকবে, এখান থেকে আবার হার্টে আসবে, রাইট হার্টে, সেখান থেকে আবার পালমোনারি সার্কুলেশনে যাবে, সেখান থেকে অ্যালভিওলাস হয়ে আবার এক্সপেল আউট হবে। এখন তাহলে আমরা জানবো কার্বন ডাই অক্সাইডটা কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে। কার্বন ডাই অক্সাইডও ট্রান্সপোর্ট হচ্ছে 4 ফেজের মাধ্যমে। ঠিক আছে, ডিফিউশন অফ, যেটা আমি বললাম যে রাস্তা দিয়ে ও বাইরের দিকে যায়, সেই পথগুলাই এখানে দেয়া আছে, তোমরা পড়লেই বুঝতে পারবা। তাহলে প্রথম ফেজটা আসছে ডিফিউশন অফ কার্বন ডাই অক্সাইড ফ্রম সেলস টু টিস্যু ফ্লুইড। আর আমরা এই কথাটা আগে অলরেডি বলছি যে কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার অক্সিজেনের চেয়ে অনেক কম, কিন্তু ডিফিউশন ক্যাপাসিটি অনেক বেশি। So partial pressure of carbon dioxide in tissue cell, আমরা যদি দেখি সেলের ভিতরে partial pressure of carbon dioxide 46 মিলিমিটার মার্কারি, এবং এটা ইন্টারস্টিশিয়াল স্পেস। এখানে কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার হচ্ছে 45 মিলিমিটার মার্কারি। অনলি 1 মিলিমিটার মার্কারি ডিফারেন্সে কার্বন ডাই অক্সাইড ডিফিউশন হতে পারছে, অথচ আমাদের কিন্তু অক্সিজেন প্রথমে 95 থেকে এই জায়গায় 40 ছিল, 55 মিলিমিটার মার্কারি ডিফারেন্সে আসছিল, তাই না? কিন্তু কার্বন ডাই অক্সাইড মাত্র 1 মিলিমিটার ডিফারেন্সে যাচ্ছে, এবং এটারও কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড খুব দ্রুত ডিফিউজ হতে পারে এবং এর ডিসলভিং টেন্ডেন্সি খুব বেশি, যার কারণেই মাত্র 1 মিলিমিটার প্রেসার ডিফারেন্সে এর সেলের ভেতর থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে আসতে পারে। তারপরে এখান থেকে আমার ফার্স্ট ফেজটা কমপ্লিট হলো। দেন সেকেন্ড ফেজে ডিফিউশন অফ কার্বন ডাই অক্সাইড ফ্রম
টিস্যু ফ্লুইড অর ইন্টারস্টিশিয়াল ফ্লুইড টু ক্যাপিলারি। এই যে ক্যাপিলারির মধ্যে এরপরে কার্বন ডাই অক্সাইডটা আসলো, এখানে আমার আর্টারিয়াল এন্ড থেকে আস্তে আস্তে ভেনাস এন্ডের দিকে যাবে এবং পার্শিয়াল প্রেসারটা বাড়তে থাকবে। এখানে আমার ডিফারেন্স কত ছিল? মাত্র 5 মিলিমিটার মার্কারি। এটাতে আমার এরপরে সিস্টেমিক সার্কুলেশনের মধ্যে কার্বন ডাই অক্সাইডটা এন্ট্রি হলো। হওয়ার পরে এখন কি হবে? সিস্টেমিক সার্কুলেশনে আমরা পড়লাম অক্সিজেন দুইটা স্টেজে অথবা দুইটা ফেজে ট্রান্সপোর্ট হয়, তাই না? একটা অক্সি হিমোগ্লোবিন আর একটা ডিসঅলভড স্টেট। আর কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট হবে তিনটা ফর্মে। তিনটা ফর্মের মধ্যে একটা হচ্ছে ডিসঅলভড স্টেট 7%, বাইকার্বনেট ফর্মে 70%, combined with hemoglobin and plasma protein that is 23%. হিমোগ্লোবিন এবং প্লাজমা প্রোটিন যেগুলো আছে এগুলো হচ্ছে কার্বামিনো কম্পাউন্ডস। এই কার্বন ডাই অক্সাইড এদের সাথে যে কম্পাউন্ড গুলো তৈরি করবে এগুলো হচ্ছে কার্বামিনো কম্পাউন্ড। এই কার্বামিনো কম্পাউন্ড গুলোর মাধ্যমে ট্রান্সপোর্ট হবে 23%। ঠিক আছে, তারপরে আমার আসছে হচ্ছে ডিফিউশন অফ কার্বন ডাই অক্সাইড ফ্রম পালমোনারি ক্যাপিলারি ব্লাড টু অ্যালভিওলি। তাহলে আমার ব্লাডের মধ্যে ট্রান্সপোর্ট হয়েছে, হওয়ার পরে আমার পালমোনারি সিস্টেমিক সার্কুলেশন থেকে হার্টে আসলো, হার্ট থেকে আমার পালমোনারি ক্যাপিলারিতে আসলো এবং পালমোনারি ক্যাপিলারিতে কার্বন ডাই অক্সাইডের আর্টারিয়াল এন্ডে পার্শিয়াল প্রেসার থাকছে 45, ভেনাস এন্ডে 40। এখানে উল্টা ঘটনা, তাই না? কারণ কি আমার পালমোনারি আর্টারিটা এখানে আমার কার্বন ডাই অক্সাইড ক্যারি করছে। এখানে পালমোনারি আর্টারি শেষ হবে, পালমোনারি ক্যাপিলারি, দেন পালমোনারি ভেনের পাশে। তাহলে আমার যদি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড এখানে হচ্ছে 45 মিলিমিটার মার্কারি, এখানে 40, এটা হচ্ছে অ্যালভিওলার এয়ারে। তো আমার এখানে ডিফারেন্স হচ্ছে 5 মিলিমিটার মার্কারি, যার কারণে এই পালমোনারি ক্যাপিলারি থেকে কার্বন ডাই অক্সাইড আমার অ্যালভিওলাসে এন্ট্রি করবে। ঠিক আছে, অ্যালভিওলার এয়ারে এন্ট্রি করবে। এতটুকু হলো আমার কার্বন ডাই অক্সাইডের ট্রান্সপোর্ট। ঠিক আছে, এখন এর মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে ক্লোরাইড শিফট। এতক্ষণ আমরা জানলাম যে কার্বন ডাই অক্সাইড কোথায় তৈরি হয়ে কিভাবে সিস্টেমিক সার্কুলেশন হয়ে হার্টে আসলো, সেখান থেকে পালমোনারি সার্কুলেশনে গেল, পালমোনারি সার্কুলেশন থেকে অ্যালভিওলার এয়ারে এক্সপেল আউট হলো। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্টের ক্ষেত্রে একটা ঘটনা ঘটে, একে বলা হয় ক্লোরাইড শিফট, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এটা ক্লোরাইড শিফট না হলে কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্টের যে ইম্পর্টেন্স বা যে জন্য ট্রান্সপোর্ট হওয়ার দরকার সেই ঘটনাটা ঘটতে পারতো না। আমরা তাহলে এখানে এই ছবিটা একটু দেখবো। ঠিক আছে, এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা সেল দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে কার্বন সেলের আমরা অক্সিজেন এ পর্যন্ত আসছে, সেলে মেটাবলিজম হয়েছে, হওয়ার পরে কার্বন ডাই অক্সাইড প্রডিউস হয়েছে, হওয়ার পরে এই যে সেল থেকে ক্যাপিলারি ব্লাডের মধ্যে আসলো। এটা কিন্তু সিস্টেমিক ক্যাপিলারি। সিস্টেমিক ক্যাপিলারির এই যে এগুলো ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, ক্যাপিলারি ব্লাডের মধ্যে আসলো, এগুলো প্লাজমা, এবং এইটা হচ্ছে আমার আরবিসি। ঠিক আছে, তাহলে কার্বন ডাই অক্সাইড সেল পার হলো, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড পার হয়ে আমার ক্যাপিলারি ব্লাডে যখন আসলো, তারপরে আরবিসির ভেতরে ঢুকছে। এই যে কার্বন ডাই অক্সাইড আরবিসির ভেতরে যখন এন্ট্রি হলো, তখন কিন্তু আমার এখানে ওয়াটারও আছে, প্রত্যেকটা সেলের ভেতরে ওয়াটার থাকে। ঠিক আছে, তাহলে কার্বন ডাই অক্সাইড যখন এই ওয়াটারের সাথে বাউন্ড করবে এবং সেটা কার্বনিক অ্যানহাইড্রাস এনজাইমের প্রভাবে এই রিঅ্যাকশনটা খুব দ্রুত হয় এবং এটা কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, এই কার্বনিক অ্যাসিড কম্পাউন্ড তৈরি করার পরে কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট হবে হাইড্রোজেন এবং বাইকার্বনেটে। তখন কি হবে? এই বাইকার্বনেটটা আরবিসির ভেতর থেকে বাহিরে যাবে এবং এর পরিবর্তে ইন এক্সচেঞ্জ ক্লোরাইডটা প্লাজমা থেকে আরবিসির ভেতরে ঢুকবে, এবং এই যে প্লাজমা এবং আরবিসির মধ্যে বাইকার্বনেট এবং ক্লোরাইডের যে এক্সচেঞ্জ হলো, এটা হয় অ্যানায়ন এক্সচেঞ্জার প্রোটিন 1, যেটা আরবিসি মেমব্রেনে থাকে। এর আরেকটা নাম হলো ব্যান্ড 3 প্রোটিন। এই প্রোটিনটার প্রভাবে এই এক্সচেঞ্জটা এখানে হবে, এবং এই যে ক্লোরাইড বাইরে থেকে ভেতরে যাচ্ছে ইন এক্সচেঞ্জ অফ বাইকার্বনেট, এই ঘটনাটাকে বলা হচ্ছে ক্লোরাইড শিফট। এবং এই ক্লোরাইড শিফটের কারণে বাইকার্বনেট যখন প্লাজমাতে আসবে, এই বাইকার্বনেট ফর্মে 70% কার্বন ডাই অক্সাইড আমার ট্রান্সপোর্ট হবে। ঠিক আছে, ব্লাডের মধ্যে দিয়ে। আর এই যে ক্লোরাইডটা গেল, ক্লোরাইডটা আমরা কি জানি? একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল। তো যখনই কোনো অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল কোন সেলের ভেতরে ঢোকে, সাথে ওয়াটার নিয়ে ঢোকে অসমোসিসকে ব্যালেন্স করার জন্য। ঠিক আছে, তো ক্লোরাইডও যখন এন্ট্রি হবে তখন এর সাথে ওয়াটার ঢুকবে। কোথায়? এই আরবিসির ভেতরে। তখন কি হবে? আরবিসির যে সাইজটা আছে এটা আস্তে আস্তে বেড়ে যাবে এবং আরবিসির আয়তনটা বেশি হবে বা বড় হবে,
যার কারণে এটা কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটছে আমার সিস্টেমিক ক্যাপিলারি ভেনাস এন্ডে, এবং এই কারণে আমার ভেনাস এন্ডের হেমাটোক্রিট ভ্যালু বা যে ঘনত্ব থাকে ব্লাডের সেটা আর্টারিয়াল ব্লাডের চেয়ে প্রায় 3% বেশি হয়। কারণ কি, এখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকে, এখানে ক্লোরাইড শিফট হয় বেশি। ক্লোরাইড যখনই সেলের ভেতরে ঢোকে পানি নিয়ে ঢোকে, যার কারণে সেলের আয়তন বেড়ে যায় এবং ভেনাস ব্লাডের আরবিসি গুলো ভারী হয় কার তুলনায়, আর্টারিয়াল ব্লাডের আরবিসি তুলনায়। সো এখানে আমার হেমাটোক্রিট ভ্যালুটা বেশি পাওয়া যায়, মোটামুটি 3% এর মতো। ঠিক আছে, আর আরেকটা ঘটনা আমরা এদিকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমার এখানে একটু উল্টা ঘটনা ঘটছে। এটা আমার গেল সিস্টেমিক ক্যাপিলারি, আর এখানে দেখো এটা ঘটছে পালমোনারি ক্যাপিলারির মধ্যে। এখানে ঠিক উল্টা হচ্ছে, এখানে ক্লোরাইড প্লাজমাতে আসছে, বাইকার্বনেট প্লাজমা থেকে আরবিসির ভেতরে ঢুকছে এবং তারপরে এই হাইড্রোজেন আয়নের সাথে বাইকার্বনেট বাউন্ড হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটারে ডিসোসিয়েট হচ্ছে, এবং কার্বন ডাই অক্সাইডটা তারপরে অ্যালভিওলার, এটা অ্যালভিওলার এয়ার হয়ে বাইরে এক্সপেলড আউট হচ্ছে। এই যে ক্লোরাইড শিফটের উল্টা ঘটনাটা এখানে ঘটছে, যার কারণে এটাকে বলা হয় রিভার্স ক্লোরাইড শিফট। ঠিক আছে, তাহলে আমার সিস্টেমিক ক্যাপিলারিতে হয় ক্লোরাইড শিফট এবং পালমোনারি ক্যাপিলারিতে অর্থাৎ লাং লেভেলে হয় আমার রিভার্স ক্লোরাইড শিফট। ঠিক আছে, এই ঘটনাটাই ক্লোরাইড শিফট। এখানে এটাই বর্ণনা দেয়া আছে, এত কিছু আমার রিডিং করার কিছু নাই, তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিয়েছি, তোমরা অলরেডি রিডিং করলে বুঝে যাবে। এখানে জাস্ট ক্লোরাইড শিফট, রিভার্স ক্লোরাইড শিফট, আর আরো সুন্দর দুটো ছবি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। আবার এই যে কার্বন ডাই অক্সাইড সেলের মধ্যে তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড আসছে, এটা হচ্ছে আমার পালমোনারি সিস্টেমিক ক্যাপিলারি ওয়াল। এখান থেকে কার্বন ডাই অক্সাইডটা ঢোকার পরে ওয়াটারের সাথে বাউন্ড করে কার্বনিক অ্যাসিড তৈরি করে এই যে বাইকার্বনেট বের হলো, ক্লোরাইড ঢুকলো, ক্লোরাইড শিফট হলো। এবং এছাড়া এখানে আরেকটা কম্পাউন্ড আমরা দেখতে পাচ্ছি, যখন বাইকার্বনিক অ্যাসিডটা ভেঙে যায় সেটা থেকে তো বাইকার্বনেট প্লাজমাতে চলে আসে, আর এর সাথে যে প্রোটন অথবা হাইড্রোজেন আয়নটা থাকে সেটা কোথায় যায়? এই হাইড্রোজেন আয়নটা তখন করে কি, আমাদের ব্লাডের মধ্যে যে হেমোগ্লোবিন প্রোটিন আছে সেই হেমোগ্লোবিন প্রোটিনের সাথে অক্সিজেন বাউন্ড হয়, হেমোগ্লোবিন প্রোটিনের সাথে হাইড্রোজেন আয়নটা বাউন্ড হয় এবং অক্সিজেনকে রিলিজ করে দেয়। যখন এই হাইড্রোজেন আয়ন এবং হেমোগ্লোবিন বাউন্ড হয় তখন হাইড্রোজেন আয়নটা হেমোগ্লোবিন দ্বারা বাফার্ড হয়ে যায়, অর্থাৎ এর প্লাস চার্জ এর নেগেটিভ চার্জ এই দুইটা মিলে হচ্ছে তখন টোটাল কম্পাউন্ডটা একটা বাফার্ড কম্পাউন্ড হয়ে যায় এবং হাইড্রো হিমোগ্লোবিন তৈরি হয়। ঠিক আছে, এবং এই যে অক্সিজেনটাকে রিলিজ করলো সেই অক্সিজেনটা আস্তে আস্তে আবার এই যে প্লাজমা, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এগুলো পার হয়ে আবার সেলের ভিতরে ঢুকে যায়। এটা ঘটে হচ্ছে আমার সিস্টেমিক ক্যাপিলারিতে। আর পালমোনারি ক্যাপিলারিতে ঠিক উল্টো ঘটনা ঘটে, যেটা আমি বললাম এতক্ষণ, রিভার্স ক্লোরাইড শিফট। এখানে ক্লোরাইড আমি দেখছি বের হচ্ছে আর বাইকার্বনেট ঢুকছে, তো এই বাইকার্বনেট আবার হাইড্রোজেনের সাথে বাউন্ড করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, কার্বন ডাই অক্সাইড ওয়াটারে ডিসোসিয়েট হয়ে কার্বন ডাই অক্সাইড ঢুকে যায়। আরেকটা কথা আমি বললাম যে কিছু কার্বামিনো কম্পাউন্ডের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ক্যারি হয়, সেই কার্বামিনো কম্পাউন্ডের মধ্যে এইটা একটা হেমোগ্লোবিন তো একটা প্রোটিন, তাই না, আরবিসি প্রোটিন, সেই হেমোগ্লোবিন প্রোটিনের সাথে কার্বন ডাই অক্সাইড বাউন্ড করে। এই দেখো এখানে লেখা হয়েছে কার্বামিনো হেমোগ্লোবিন। এই কম্পাউন্ড হিসেবে আমরা কত বললাম, 23% মতো কিছু অংশ কার্বন ডাই অক্সাইড এইভাবে ক্যারি করে। সেটা এখানে হিমোগ্লোবিন আরবিসির ভেতরে আছে দেখে কার্বামিনো হিমোগ্লোবিন, এবং প্লাজমাতে যখন কার্বন ডাই অক্সাইড কারোর সাথে বাউন্ড করবে সেই প্রোটিনের নাম অনুযায়ী সেটা হবে আরেকটা কার্বামিনো প্রোটিন। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কার্বন ডাই অক্সাইড আবার এখান থেকে ডিসোসিয়েট হয়ে আবার এই যে লাংস অ্যালভিওলিতে ঢোকার পরে এদিক দিয়ে আমার হচ্ছে এক্সপেলড আউট হলো বাইরে। আর ইম্পর্টেন্স অফ ক্লোরাইড শিফট কি আমরা বুঝতেই পারলাম, ক্লোরাইড শিফট না হলে কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট হতে পারতো না। সো ইট হেল্পস ইন কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট ইন দ্য ফর্ম অফ বাইকার্বনেট এন্ড অলসো ইট মেইনটেইনস দ্য পিএইচ অফ ব্লাড। যদি ক্লোরাইড শিফট না হতো তাহলে বাইকার্বনেট বের হতে পারতো না, ক্লোরাইড ঢুকতে পারতো না, ফলে কি হতো, এই যে কার্বনিক হাইড্রোজেন আয়ন আছে এটা ডিসোসিয়েট হতে পারতো না, এটাও এই হিমোগ্লোবিন দিয়ে বাফার্ড অথবা নিউট্রালাইজ হতে পারতো না। তখন কি হতো, হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যেত, আমাদের অ্যাসিডিটি আরো বেশি ইনক্রিজ করতো। সো মেইনটেইনিং অফ পিএইচ ইজ অলসো অ্যান এসেনশিয়াল ফাংশন অফ ক্লোরাইড শিফট। ওকে, এতটুকু মনে হয় ক্লিয়ার হয়েছে। এখন আমরা আসবো নেক্সট ফেজে, সেটা হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। আমরা যেটা বললাম যে অক্সিজেন যখন ব্লাডে ট্রান্সপোর্ট হচ্ছে, তাই না, একটা ডিজলভ ফর্মে আর একটা অক্সি হিমোগ্লোবিন ফর্মে। এই অক্সি হিমোগ্লোবিন ফর্মেরই কখন হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা ডিটাচড হয়ে আমার টিস্যুতে সাপ্লাই দিবে, আবার টিস্যু থেকে কখন অক্সিজেনটা গিয়ে হিমোগ্লোবিনের সাথে লাগবে,
এই যে পুরো প্রসিডিউরটা ব্যাখ্যা করা হয় যে কার্ভের মাধ্যমে, যে গ্রাফের মাধ্যমে, সেটারই আরেকটা নাম হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। এখানে আমরা দুটা পোর্শন দেখি, একটা হচ্ছে ফ্ল্যাট পোর্শন আর একটা হচ্ছে স্টিপ পোর্শন। ঠিক আছে, এই কার্ভ, এটা একটা সিগময়েড শেপ কার্ভ এবং এটা 0 পয়েন্ট থেকে শুরু হতে হয়। তাহলে কনস্ট্রাকশনের মধ্যে আমাদের অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা কি? এটা হচ্ছে পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন with oxygen as the ordinate and partial pressure of oxygen as the abscissa. এই ফর্মটাতে partial pressure of hemoglobin saturation ordinate আর এখানে এটা হচ্ছে abscissa। এই দুইটা কনস্ট্রাক্ট করার মাধ্যমে আমার কতটুকু পার্শিয়াল প্রেসারে, ধরো আমি 30 মিলিমিটার মার্কারি অক্সিজেন দিলাম, সেখানে আমার হিমোগ্লোবিন যদি 20% স্যাচুরেটেড হয়, আমি যদি অক্সিজেনের প্রেসার আরো বাড়াতে থাকি, তখন আর হিমোগ্লোবিন আর নিবে না, অক্সিজেন নিবে না। আমি 50 করি, 60 করি, ও 20%ই থাকবে। এই যে হিমোগ্লোবিনের সর্বোচ্চ স্যাচুরেশন according to the partial pressure of oxygen, that is the oxygen hemoglobin dissociation curve। ঠিক আছে, তাহলে ক্যারেক্টারিস্টিক গুলো অলরেডি আমি বলে দিছি। সিগময়েড শেপ, ও পয়েন্ট থেকে শুরু হতে হয়। এটা রিভার্সিবল। রিভার্সিবল কি জন্য? এটা কখনো অক্সিজেন ছাড়বে, আবার কখনো অক্সিজেন নিবে। যখন অক্সিজেনটা এটা ছাড়ছে তখন এটার কনফিগারেশন একরকম হবে, যখন অক্সিজেন আবার নিবে তখন এর কনফিগারেশন আলাদা রকম হবে। আর আমি বললাম যে এটা দুটো জোন আছে, একটা অ্যাসোসিয়েশন জোন, একটা ডিসোসিয়েশন জোন। যেটা হচ্ছে অ্যাসোসিয়েশন জোন, এটা হচ্ছে প্ল্যাটু পোর্শন অথবা ফ্ল্যাট পোর্শন। তার মানে কি, এখানে অক্সিজেনটা এসে হিমোগ্লোবিনের সাথে বাউন্ড করবে। ঠিক আছে, হিমোগ্লোবিনের সাথে অ্যাটাচড হচ্ছে, যার কারণে এটা ফ্ল্যাট পোর্শন হচ্ছে। আর যখন আমার স্টিপ পোর্শন হচ্ছে বা ভার্টিক্যাল পোর্শন হচ্ছে, এটা হচ্ছে আমার এখানে অক্সিজেনটা রিলিজ হচ্ছে, এখান থেকে হিমোগ্লোবিন থেকে অক্সিজেন রিলিজ হয়ে টিস্যু লেভেলে সাপ্লাই পাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি এই অংশটা আমার টিস্যু লেভেলের জন্য, যেখানে অক্সিজেন হিমোগ্লোবিন থেকে রিলিজ হয়ে টিস্যুতে সাপ্লাই হচ্ছে। আর এখানে আমার এই লেভেলটা হচ্ছে লাংস এর জন্য, যেখানে আমার ব্লাডটা অথবা হিমোগ্লোবিনটা অক্সিজেনের সাথে বাউন্ড হচ্ছে। কারণ কি, এখানে হিমোগ্লোবিনটা অক্সিজেনের সাথে বাউন্ড হওয়ার পরে সে অক্সিজেনকে ক্যারি করে আমার টিস্যুর দিকে নিয়ে আসবে এবং এখানে টিস্যুতে অক্সিজেনটাকে আমার রিলিজ করবে। আমার মেইন উদ্দেশ্য কি, টিস্যুতে অক্সিজেন সাপ্লাই দেওয়া। ঠিক আছে, অলরেডি আমি এটা বলছি, একটা ফ্ল্যাট পোর্শন থাকে, একটা স্টিপ পোর্শন থাকে। এখানে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন ইন পালমোনারি ক্যাপিলারি। হিমোগ্লোবিন ইন দিস পার্ট আর স্টেট রিল্যাক্সড কনফিগারেশন। ঠিক আছে, তার মানে এখানে হিমোগ্লোবিনটা রিল্যাক্স থাকে, ও খুব মানে ফ্রি মুডে আছে, যে আসবে তাকেই নিবে। কেউ খাইতে আসতে যাচ্ছে, দোস্ত আজকে তোর সাথে খাবো, আয় খাওয়াচ্ছি, আরেকজন আসলো তাকেও খাওয়াবে, যত আসবে তত নিবে। এখানে খুবই রিল্যাক্সড মুডে থাকে সে, তার কারণে হয় কি, সে লাংস থেকে যত খুশি অক্সিজেন নিতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফ্ল্যাট পোর্শন অথবা আর পোর্শন, এটাকে বলা হয় রিল্যাক্সড পোর্শন। তারপরে নেয়ার পরে অক্সিজেনটা যখন এখানে আসলো, সরি, হিমোগ্লোবিনটা যখন এই পর্যায়ে আসলো, তখনও খুব টেন্স হয়ে গেল। তখন সে করবে কি, কিপটা হয়ে গেল, অক্সিজেনকে ছেড়ে দিবে, অক্সিজেন টিস্যুতে সাপ্লাই হবে, কিন্তু আরো কিছু অক্সিজেন যদি তখন ওর কাছে খেতে যেতে চায়, তখন আরো কাউকে খাওয়াবে না, তখন ও নিজের মধ্যে নিজে থাকবে। অর্থাৎ হিমোগ্লোবিনটা খুব টেন্স অবস্থায় এখানে থাকবে, যে আমি বাইরের আর কাউকে নিব না, আমি যা আছি যথেষ্ট আছি, খুশি আছি। সো এখানে হিমোগ্লোবিনটা নিজের মধ্যে খুব টাইটলি বাউন্ড অবস্থায় থাকবে, যে কারণে একে বলা হচ্ছে টেন্স কন্ডিশন। এবং এখানে অক্সিজেনটা খুব ইজিলি আমার টিস্যুর মধ্যে রিলিজ হবে, রিলিফ হবে। ঠিক আছে, এখন এই অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের কিছু ফ্যাক্টর আছে, যেগুলো অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভকে রাইটে নিয়ে যেতে পারে, আবার কিছু ফ্যাক্টর এদেরকে লেফটে নিয়ে আসতে পারে। এই ফ্যাক্টরগুলো আমরা কিছুক্ষণের মধ্যে জানবো। ফ্যাক্টরগুলো জানার আগে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে P50। P50টা কি এবার একটু আমাদের জানতে হবে। P50 মানে মনে হচ্ছে যে একটা 50% অক্সিজেন 50% কোথাও সাপ্লাই দিবে, সামথিং এই টাইপ কিছু, তাই না? আমিও এরকমই বুঝতাম যখন আমি স্টুডেন্ট ছিলাম, বাট যখন স্যার ম্যাডামরা কনসেপ্টটা বুঝালেন তখন আমার কাছে সেটা ক্লিয়ার হলো। ঠিক আছে, P50 হচ্ছে হিমোগ্লোবিনের স্যাচুরেশন যখন অর্ধেক হবে বা 50% হবে, সেই ক্ষেত্রে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার যতটুকু থাকবে সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে P50। মানে অক্সিজেনের যে পার্শিয়াল প্রেসারে হিমোগ্লোবিন
50% স্যাচুরেটেড হবে, that partial pressure of oxygen is called the P50. এখানে পিটা আসছে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার থেকে এবং হিমোগ্লোবিন 50% স্যাচুরেটেড হচ্ছে দেখে একে বলা হচ্ছে 50। এবং এটা কাকে বলা হয়? এই যে 26 to 28 মিলিমিটার মার্কারি অফ অক্সিজেন। অক্সিজেনের পার্শিয়াল প্রেসার যখন 26 থেকে 28 মিলিমিটার মার্কারি হবে তখন হিমোগ্লোবিন 50% স্যাচুরেটেড হবে এবং এটাকেই বলা হচ্ছে P50 পয়েন্ট। P50টা কি এখন আমরা একটু সুন্দর মতো বুঝি, ঠিক আছে? এখানে আমরা একটু দেখব, এই চারটাতে আমি পরে আসছি, এটা জ্ঞানন থেকে নেওয়া, এটা ইন্টারনেট থেকে নেওয়া। আচ্ছা, এখানে আমার এই দেখো এই জায়গাটা আমি মোটামুটি এখানে এরা দেখিয়েছে 27, 26, 28, 27 এরকমই ধরা হয় P50টাকে, ঠিক আছে? একটা রেঞ্জের মধ্যে বলা হয়। এখানে যদি আমি 27 মিলিমিটার মার্কারি অক্সিজেনের পার্শিয়াল প্রেসার বলি, সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি হিমোগ্লোবিনটা 50% স্যাচুরেটেড হয়েছে। তাহলে এই নরমাল হিমোগ্লোবিনের জন্য এখানে P50 কত? 27 মিলিমিটার মার্কারি, ঠিক আছে? এখন এই P50 এর সাথে সম্পর্ক কি? P50 যত বাড়বে কার্ভ তত রাইটে যাবে, P50 যত কমবে কার্ভ তত লেফটে আসবে। এবং P50 কে যে ফ্যাক্টর গুলো রাইটে শিফট করবে বা বাড়াবে সেই ফ্যাক্টর গুলোই কার্ভ ডিসোসিয়েশন কার্ভকে রাইটে নিয়ে যাবে, P50 কে যে ফ্যাক্টর গুলো কমাবে সেটাই ডিসোসিয়েশন কার্ভকে লেফটে নিয়ে যাবে। আর P50 এর সাথে হিমোগ্লোবিনের অক্সিজেন অ্যাফিনিটির সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে যখন P50 বাড়বে তখন হচ্ছে অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন ফর অক্সিজেন কমবে এবং P50 যখন কমবে তখন অ্যাফিনিটি অফ অক্সিজেন ফর হিমোগ্লোবিন বাড়বে। তার মানে এখানে এই চারটাতে এবার আমরা একটু আসি। এখানে আমার P50 আমি বলছি ধরো এই 26 থেকে 27 মিলিমিটার মার্কারিতে অক্সিজেনের পার্শিয়াল প্রেসারে এখানে আমার P50 বা প্রায় 50% কিন্তু স্যাচুরেটেড হবে। এখানে বোঝা যাচ্ছে এটা 35, এটা 57, মাঝামাঝি তাহলে অবশ্যই 50 আছে কোথাও। এই 50টা এই এখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার 26 এর সাথে এখানে মিলবে, ঠিক আছে? তাহলে আমার যদি এখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার আমি 26 ধরলাম বা 27 ধরলাম, সেখানে আমার এই চার্টে তখন হিমোগ্লোবিনটা স্যাচুরেটেড হবে 50%, ঠিক আছে? এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা দেখো, যেটা আমি বললাম যে P50 যত বাড়ে হিমোগ্লোবিনের অক্সিজেন অ্যাফিনিটি তত কমে। তার ফলে কি হয়, এখানে P50 আমার এখানে কম আছে, তাই না? P50 এখানে আমার 26 মিলিমিটার, তার চেয়ে কম আছে, 10 থাকছে, 20 থাকছে, বা P50 চেয়ে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কম আছে। তখন আমি যদি 10 থেকে আমি 20 করি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, তাহলে কিন্তু হিমোগ্লোবিনেরও স্যাচুরেশন ক্ষমতা আরো বেড়ে যাবে। তার মানে এখানে ডাবল হয়ে যাচ্ছে, আমি 10 থেকে 20, 10 বাড়াইলাম পার্শিয়াল প্রেসার, হিমোগ্লোবিনও এখানে 13 থেকে প্রায় 35 এ চলে আসলো, অনেকখানি বাড়ছে স্যাচুরেশন, মানে ও অনেকটা অক্সিজেন নিতে পারছে। আবার যখন আমি 20 থেকে 30 এ করলাম অক্সিজেন, তখন 35 থেকে 57% এ হিমোগ্লোবিনের স্যাচুরেশন আসে। তার মানে হিমোগ্লোবিন আরো বেশি অক্সিজেন হিমোগ্লোবিন নিতে পারছে, ঠিক আছে? কিন্তু যখন P50 পার হয়ে গেল, মানে যখন 50% অলরেডি স্যাচুরেটেড হয়ে গেছে, এখানে আস্তে আস্তে আমি অক্সিজেনের পার্শিয়াল প্রেসার বাড়াচ্ছি, 30 থেকে 40 করছি, 40 থেকে 50 করছি, তখন কিন্তু এখানে দেখো হিমোগ্লোবিন আর ওইভাবে অক্সিজেন নিতে পারছে না। সে এখানে তার স্যাচুরেশন বাড়াতে, এখানে যদি আমি 10 বাড়াই, এখানে স্যাচুরেশন দেখো 10ও বাড়ছে না, যেখানে এখানে প্রায় 10 বাড়ালে এখানে প্রায় 20 বেড়ে গেছিল। আমি এখানে পার্শিয়াল প্রেসার বাড়িয়েছি 10, এখানে স্যাচুরেশন বেড়ে গেছে প্রায় 20 এর উপরে। কিন্তু এখানে যখন আমি পার্শিয়াল প্রেসারটা 10 বাড়াচ্ছি, 40 থেকে 50 করছি, আমার স্যাচুরেশন বাড়ছে অনলি কত? 8 এর মতো। আবার এখানে 50 থেকে যখন 60 করছি, আবার 10 বাড়াচ্ছি, অনলি বাড়ছে আমার 6। তার মানে কি, এখানে আমি পার্শিয়াল প্রেসার ইনক্রিজ করছি ঠিকই, কিন্তু অক্সিজেন আমি অনেক বেশি দিচ্ছি, অনেক বেশি আমি পুশ করতেছি, কিন্তু হিমোগ্লোবিন সেই অনুপাতে নিতে পারছে না। একটা মানুষকে আমি খাওয়াইছি, খাওয়ানোর পরে তার স্টোমাক ফুল হয়ে গেছে, ফুল হওয়ার পরে ধরো স্যার 50% স্যাচুরেটেড হয়ে গেছে স্টোমাক, তারপরে আমি তাকে আরো মুরগি দিচ্ছি, মাংস দিচ্ছি, চিকেন দিচ্ছি, ফিশ দিচ্ছি, বিফ দিচ্ছি, ভেজিটেবল দিচ্ছি, কিন্তু সে আর নিতে পারছে না। তার সামনে আমি অনেক খাবার রাখছি, কিন্তু সে শুধু ভেজিটেবল টুকু নিতে পারছে। কারণ কি, সে অলরেডি স্যাচুরেটেড হয়ে গেছে। তাকে আমি আর যতই অক্সিজেনের প্রেসার বাড়ায় দেয়, সেই হিমোগ্লোবিন আর সেটা নিতে পারছে না, তার স্যাচুরেশন লেভেল খুব অল্প করে বাড়তেছে। তার মানে কি, P50 থেকে যদি বাড়ে পার্শিয়াল প্রেসার,
তাহলে আমার অক্সিজেন হিমোগ্লোবিন অক্সিজেন খুব বেশি নিতে পারবে না, তার স্যাচুরেশন খুব কম হবে, ফলে এতে কি হবে, আমার লাভ হবে। আমার লাভ হবে কারণ কেন, হিউম্যান বডির লাভ হবে এই জন্য, তখন আমার অক্সিজেনটা বেশি বেশি রিলিজ হবে এবং কোথায় আসবে, টিস্যু লেভেলে আসবে। আবার যখন P50টা কমে যাবে তখন অক্সিজেনটা খুব দ্রুত যায় আবার হিমোগ্লোবিনের সাথে বাউন্ড করবে। তো এই ঘটনা P50 থেকে নিচের দিকে এই ঘটনাটা ঘটে লাং লেভেলে এবং এই ঘটনাটা ঘটে টিস্যু লেভেলে। কারণ কি, আমাদের টিস্যু লেভেলে অক্সিজেন সাপ্লাই দিতে হয়, যার কারণে আমার অক্সিজেন ডিফিউশন হয়ে আসাটা এখানে জরুরি টিস্যুতে। আর এখানে হচ্ছে অক্সিজেনটা গিয়ে হিমোগ্লোবিনের সাথে খুব তাড়াতাড়ি বাউন্ড হয়, এবং এটা কি জন্য দরকার, লাংস থেকে আমার অক্সিজেনটাকে নেয়ার জন্য। লাংস থেকে অক্সিজেনটাকে হিমোগ্লোবিন নিয়ে ক্যারি করে ব্লাডে আসবে, এসে টিস্যুতে ছেড়ে দিবে। তাহলে এখানে আমার দরকার রিলিজ হওয়া, আর এখানে দরকার আমার হচ্ছে অ্যাড হওয়া। ঠিক আছে, আর তাহলে আমরা ফ্যাক্টর গুলো একটু দেখি। ফ্যাক্টর যেটা ইনক্রিজ P50 মানে ডান দিকে কার্ভকে শিফট করছে, সেটা হচ্ছে এই যে এগুলো। আর যেটা ডিক্রিজ করছে P50 মানে বাঁ দিকে কার্ভকে শিফট করছে, লেফট সাইডে কার্ভকে শিফট করছে, সেটা হচ্ছে এই ফ্যাক্টর গুলো। তার ইম্পর্টেন্স অলরেডি আমরা বুঝতে পারছি। দ্য হায়ার দ্য P50 দ্য কার্ভ শিফট টু দ্য রাইট, দ্য লোয়ার দ্য P50 দ্য কার্ভ শিফট টু দ্য লেফট। ঠিক আছে, তাহলে এটা অলরেডি আমরা বলে দিচ্ছি, এটা টিস্যু লেভেলে হবে, এটা লাং লেভেলে হবে। তাহলে মোটামুটি আমার ধারণা P50টা সুন্দর বোঝা গেছে। ঠিক আছে, এখন P50-র সাথে আরেকটা ইন্টার রিলেটেড টপিক হলো বোর ইফেক্ট। বোর ইফেক্টটা কি, এটা স্যার ম্যাডামরা পরীক্ষায় জিজ্ঞেস করবেনই এবং তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ফর রিটেন এন্ড ভাইভা। A shift of oxygen hemoglobin dissociation curve to the right in response to increase in blood carbon dioxide and hydrogen ions has a significant effect by enhancing the release of oxygen from the blood into the tissue. আমরা অলরেডি জিনিসটা বুঝছি। তাহলে আমার যখন ডান দিকে কার্ভটা শিফট হওয়ার মধ্যে কি কি ফ্যাক্টর আছে, দেখো কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন বেড়ে গেছে, পিএইচ বেড়ে গেছে, তখন কিন্তু আমার ইনক্রিজ P50 এবং কার্ভ শিফট হবে আমার কোন দিকে, রাইট সাইডে। ঠিক আছে, তো এখন এই যে কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন আয়ন বাড়ার কারণে যে নর্মাল কার্ভ ছিল সেটা আমার শিফট হচ্ছে কোন দিকে, ডান দিকে। ডান দিকে শিফট হওয়ার কারণে আমার কি হবে, তখন অক্সিজেন স্যাচুরেশন হিমোগ্লোবিন কমে যাবে, এবং তখন কি হবে, হিমোগ্লোবিন অক্সিজেনকে খুব দ্রুত রিলিজ করে দিবে, এবং সে হিমোগ্লোবিনটা স্যাচুরেটেড হয়ে থাকবে, সে আর অক্সিজেন নিতে চাবে না, যার ফলে কি হবে, অক্সিজেনটা খুব দ্রুত টিস্যুতে আসবে এবং টিস্যুতে সাপ্লাই দিবে। এই যে কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন আয়ন বাড়ার কারণে অক্সিজেনটা টিস্যু লেভেলে সাপ্লাই হওয়ার যে ক্ষমতাটা বাড়লো, এই ঘটনাটাকেই বলা হচ্ছে বোর ইফেক্ট। ঠিক আছে, এবং এর উল্টা ঘটনা মানে যখন কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন আয়ন কমে যাবে, তখন আমার হিমোগ্লোবিনের সাথে আবার অক্সিজেন বাউন্ড হওয়ার প্রবণতাটা বেড়ে যাবে, অথবা হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন স্যাচুরেশন খুব বেশি হতে থাকবে। তার ফলে হবে কি, অক্সিজেনটা আবার হিমোগ্লোবিনের সাথে বাউন্ড করে কম্বাইন্ড অবস্থায় থাকবে, এবং এটা হবে কোথায়, এটা হবে আমার লাং লেভেলে, লাং অ্যালভিওলিতে। এই যে এখানে দেখা যাচ্ছে লাং অ্যালভিওলিতে, তখন আবার আমার এই বোর ইফেক্টের কারণে অক্সিজেন and hemoglobin will bound together. ঠিক আছে, তাহলে বোর ইফেক্টের জন্য আমার টিস্যু লেভেলে অক্সিজেন সাপ্লাই হওয়ার যে ঘটনা এবং লাং লেভেলে আমার অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাউন্ড হওয়ার যে ঘটনা, এই ঘটনাটা যে ফেনোমেননের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে, সেটাই হচ্ছে বোর ইফেক্ট। আমরা একটা জানি কি, একটা হিমোগ্লোবিন, একটু আগে আমরা বললাম, যে কোনো অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে, কার্বন ডাই অক্সাইডের সাথে বাউন্ড হতে পারে, অথবা হাইড্রোজেন আয়নের সাথে বাউন্ড হতে পারে। তো ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন, ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন মানে যে হিমোগ্লোবিনটার সাথে কোনো অক্সিজেন বাউন্ডিং অবস্থায় নাই, সেই হিমোগ্লোবিনটা হাইড্রোজেন আয়নের সাথে খুব দ্রুত বাউন্ড হতে পারে, এবং হাইড্রোজেন আয়নের সাথে বাউন্ড হওয়ার কারণে হয় কি, দুইটা লাভ হয়। একটা হচ্ছে যখন ওই হিমোগ্লোবিনটা হাইড্রোজেন আয়নের সাথে বাউন্ড হচ্ছে, সে ব্লাডের পিএইচটা আবার কি নরমাল লেভেলে নিয়ে আসতেছে, হাইড্রোজেন আয়নকে কমাই দিচ্ছে, মানে কি পিএইচটা আবার বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, নরমাল লেভেলে আসবে। আর একটা হয় কি, সেই হাইড্রোজেন আয়নের সাথে হিমোগ্লোবিন বাউন্ড হওয়ার ফলে অক্সিজেনটা রিলিজ হয়ে যায়। অক্সিজেনটা যখন রিলিজ হয়ে যায়, তখন সেটা টিস্যু লেভেলে খুব দ্রুত ছড়াতে পারে। ঠিক আছে, একটা ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিনের যে টেন্ডেন্সি হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হওয়ার, একটা অক্সিজেনেটেড হিমোগ্লোবিনের টেন্ডেন্সি তার চেয়ে কম হাইড্রোজেনের সাথে বাউন্ড হওয়ার জন্য। ঠিক আছে, আর একটা ব্যাপার হচ্ছে, আমার টিস্যুতে অক্সিজেন লেভেল যখন কমে যায়,
তখন আমার কার্ভ কিন্তু ডান দিকে শিফট হওয়া লাগে, অক্সিজেন সাপ্লাইটা টিস্যুতে বাড়তে হয়। এটা হচ্ছে ম্যাক্সিমাম 97 থেকে 98% ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। আর যে 1 থেকে 2% ক্ষেত্র আছে সেখানে কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন আয়নটা ব্লাডে বেড়ে যায়, যার কারণেও ওই হাইড্রোজেন আয়ন অথবা অ্যাসিডিটিটাকে ব্যালেন্স করার জন্য তখন হিমোগ্লোবিনের হাইড্রোজেন আয়নের সাথে বাউন্ড হতে হয় এবং অক্সিজেনটাকে রিলিজ করতে হয়। তো সেই তাহলে আমার মেইন কথা হচ্ছে অক্সিজেন কমার কারণে অক্সিজেন সাপ্লাই দিতে হবে টিস্যুতে, আর অল্প কিছু পার্সেন্ট মানে প্রায় 2% কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন আয়ন বাড়ার কারণেও আমার অক্সিজেন লেভেলটা কমে যাবে এবং তখন আমার বোর ইফেক্টের মাধ্যমে অক্সিজেন সাপ্লাই আবার টিস্যুর মধ্যে আসতে হবে। এই যে ঘটনাটা পুরো ঘটছে এই ঘটনাটাকেই বলা হচ্ছে বোর ইফেক্ট। আমি যে কথাগুলো বললাম সেটাই এখানে সুন্দর করে সাজানো আছে, তোমরা পড়লেই বুঝতে পারবে। আর একটা আছে আমাদের লাস্ট টপিক আজকে হ্যালডেন ইফেক্ট। হ্যালডেন ইফেক্ট আর কিছুই না, হিমোগ্লোবিনের কার্বন ডাই অক্সাইড ক্যারি করে নিয়ে আসার যে ক্ষমতা এবং সেই কার্বন ডাই অক্সাইডকে আমার লাংস দিয়ে বাইরে এক্সপেল আউট করার যে ক্ষমতা হিমোগ্লোবিনের, সেই ক্ষমতাটাকে ব্যাখ্যা করা হয়েছে হ্যালডেন ইফেক্ট দিয়ে। ওখানে আমরা বোর ইফেক্টে পড়লাম হচ্ছে হাইড্রোজেন আয়নকে বাউন্ড করার হিমোগ্লোবিনের যে প্রবণতা এবং অক্সিজেনকে টিস্যুতে রিলিজ করার যে প্রবণতা, সেটা বোর ইফেক্ট। আর হিমোগ্লোবিনের কার্বন ডাই অক্সাইডের সাথে বাউন্ড হওয়ার যে প্রবণতা এবং কার্বন ডাই অক্সাইডকে টিস্যু থেকে শুরু করে লাং অ্যালভিওলাস পর্যন্ত নিয়ে এসে বাইরে বের করে দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা হচ্ছে হ্যালডেন ইফেক্ট। ঠিক আছে, এখানে এটা জাস্ট বইয়ের ভাষায় আমি বলেছি, বাইন্ডিং অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন টেন্ডস টু ডিসপ্লেস কার্বন ডাই অক্সাইড from the blood to the alveoli. This effect is called Haldane effect. Haldane effect refers to the increased capacity of deoxygenated hemoglobin to bind and carry carbon dioxide. এখানে আমার এই যে আবার আমরা দেখিয়েছি ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন, মানে যে হিমোগ্লোবিনটার সাথে অক্সিজেন নাই সেটা কার্বন ডাই অক্সাইডকে যেভাবে বাউন্ড করবে এবং একে ক্যারি করে নিয়ে এসে লাং দিয়ে বাইরে এক্সপেল আউট করবে, দ্যাট ইজ দ্য হ্যালডেন ইফেক্ট। এবং লাস্টলি এখানে একটা চার্ট আমরা দেখিয়েছি, আর্টেরিয়াল ব্লাডে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন 95 মিলিমিটার মার্কারি এবং এখানে হিমোগ্লোবিন 97% স্যাচুরেটেড, আর ভেনাস ব্লাডে হিমোগ্লোবিন 75% স্যাচুরেটেড। আর্টেরিয়াল ব্লাডে অক্সিজেন আমার মোটামুটি থাকে 20 মিলির কাছাকাছি, সেখানে 19.5 মিলি এটা থাকে আমার হিমোগ্লোবিনের সাথে বাউন্ডেড অবস্থায়, আর 0.29 মিলি যেটা আমরা 3% ডিসলভ বলেছিলাম ওটা পার্সেন্টেজে, আর পরিমাণটা হলো 0.29 মিলি। ঠিক আছে, তাহলে 3% or 0.29 মিলি অফ অক্সিজেন dissolved form আর 19.5 মিলি কম্বাইন্ড ফর্ম, এটা হচ্ছে আমার আর্টেরিয়াল ব্লাডে। আর এখানে প্রায় 15 মিলিলিটার অক্সিজেন থাকে যেটা হচ্ছে ডিসলভড অবস্থায় থাকে 0.12 মিলিলিটারের মতো, এবং হিমোগ্লোবিনের সাথে কম্বাইন্ড অবস্থায় থাকে 15.1 মিলিলিটারের মতো। তাহলে আমার এখানে আর্টেরিয়াল ব্লাডে আছে 20 মিলিলিটার অক্সিজেন এবং ভেনাস ব্লাডে আমার থাকলো প্রায় 15 মিলিলিটার অক্সিজেন। তাহলে 5 মিলিলিটার অক্সিজেন আমার কোথায় গেল? এটা আমার টিস্যুতে ইউজ হলো। তাহলে আমার হার্ট যখন বিট দেয় প্রত্যেকটা বিটে 5 মিলিলিটারের মতো অক্সিজেন আমার টিস্যু ইউজ করে, এবং টোটাল কার্ডিয়াক সাইকেলে দ্যাট মিনস টোটাল 1 মিনিটে যদি আমার 70 থেকে 72 বার কার্ডিয়াক বিট হয় তাহলে টোটাল 250 মিলিলিটারের মতো অক্সিজেন আমার 1 মিনিটে টিস্যুতে ইউজ হয়। এই হিসাবটা এই জন্য বললাম, আমাদের এটা অনেক সময় পরীক্ষায় স্যার ম্যাডামরা জিজ্ঞেস করেন যে টোটাল কার্ডিয়াক আউটপুটের কতটুকু অক্সিজেন তোমার 1 মিনিটে বা একটা কার্ডিয়াক সাইকেলে টিস্যুতে ইউজ হচ্ছে, তাহলে আমার উত্তর হবে প্রায় 250 মিলিলিটার। তো আমাদের আজকে এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে একটু দ্রুত যেতে হয়েছে আমাদের বিষয়গুলা, কারণ আজকে আমার বোঝানোর জিনিস একটু বেশি ছিল, কিন্তু মানে খুব কমপ্লিকেটেড কিছু না, কিন্তু জিনিসগুলো একটু লেন্দি, যার কারণে একটু কথা বেশি বলতে হয়েছে, বুঝাতে হয়েছে বেশি। আশা করি তোমাদের কনসেপ্ট গুলো অন্তত ক্লিয়ার হয়েছে। যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমরা মোটামুটি তাহলে একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে
আচ্ছা, আমরা জাস্ট জিনিসগুলো একটু রিভিউ করে নিচ্ছি। আমাদের তাহলে আজকে অক্সিজেন কোত্থেকে কোথায় ট্রান্সপোর্ট হলো, কার্বন ডাই অক্সাইড কোত্থেকে কোথায় ট্রান্সপোর্ট হলো, এবং অক্সিজেন ট্রান্সপোর্ট কি কি ফর্মে হচ্ছে, কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট কি কি ফর্মে হচ্ছে, ব্লাডে কার্বন ডাই অক্সাইড কত কত পার্সেন্ট কি কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে, অক্সিজেন কত কত পার্সেন্ট কি কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে, অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ কি, অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ রাইটে কখন শিফট করবে, লেফটে কখন শিফট করবে, P50 বলতে কি বোঝো, P50 এর সাথে অক্সিজেন অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিনের কি সম্পর্ক, P50 বাড়লে কি হবে, P50 কমলে কি হবে, বোর ইফেক্ট কি, হ্যালডেন ইফেক্ট কি, এবং তোমার বডিতে টোটাল অক্সিজেন 1 মিনিটে টিস্যু কতটুকু ইউটিলাইজ করতে পারছে। এই কোশ্চেন গুলোই আমাদের আজকের মোটামুটি পড়ার বিষয়বস্তু ছিল, এবং এই টপিক গুলো আমাদের রিটেনের জন্য যতটা গুরুত্বপূর্ণ, ভাইবার জন্য ততটা গুরুত্বপূর্ণ। রিটেনে পুরা মেনশন অর এক্সপ্লেইন দা oxygen transport from lung to tissue level, অথবা carbon dioxide transport from tissue to lung level, এবং also what are the forms of oxygen and carbon dioxide that are transported in the blood। এই কোশ্চেন গুলো রিটেনে থাকবেই, প্রতি বছর একটা না একটা কোশ্চেন অল্টার হয়ে আসে, এবং পরীক্ষায় স্যার ম্যাডামদের খুবই পছন্দের কোশ্চেন। এটা রেসপিরেটরি সিস্টেম যখন ভাইবা হবে, এই টপিকের কোশ্চেন ছাড়া ভাইবা কখনোই কমপ্লিট হবে না। কতটুকু অক্সিজেন ট্রান্সপোর্ট হচ্ছে, কতটুকু কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট হচ্ছে, অক্সিজেনের পার্শিয়াল প্রেসার কত, কার্বন ডাই অক্সাইডের কোন লেভেলে পার্শিয়াল প্রেসার কত, এবং কিভাবে অক্সিজেন ক্যারি হয়ে টিস্যু পর্যন্ত যাচ্ছে, আবার কার্বন ডাই অক্সাইড কিভাবে এক্সপেল আউট হচ্ছে, এই মেকানিজম গুলো আমরা অনেক সময় জানতে। তো আশা করি আজকে কথা একটু বেশি বললেও, একটু দ্রুত গেলেও তোমাদের কাছে জিনিসগুলো অন্তত পৌঁছাতে পেরেছি, কিছুটা হলেও বুঝতে পেরেছো। আমার এই ক্লাস যদি তোমাদের কাজে লেগে থাকে, আমি নিজেকে ধন্য মনে করবো, আর আশা করি তোমাদের সাথে আবারও সামনে দেখা হবে ইনশাল্লাহ নতুন আরেকটা টপিক নিয়ে। আর আজকের টপিকের যদি কারো কোথাও কোনো প্রবলেম, কোনো ঝামেলা থেকে থাকে বা বুঝতে কনফিউশন হয়, দেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর ক্লাস কেমন লাগলো সেটা তো অবশ্যই বলবে। আর আজকে আমি এই পুরো লেকচারটা বা পুরো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা তৈরি করেছি গাইটন এবং জ্ঞানন, সম্পূর্ণ ওখান থেকে রেফারেন্স নেওয়া, কিছু ছবি ইন্টারনেট থেকে অ্যাড করেছি, তবে জ্ঞানন থেকে ম্যাক্সিমাম অংশ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে সবাই। আর তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। করোনাকালীন সময়ে কলেজ নেই, বাসায় ছুটি, অফুরন্ত সময় পাচ্ছ, এই সময়গুলোকে কাজে লাগাও, একটু করে পড়াশোনা করো, প্রতিদিন একটু করে হলেও, কয়েক ঘন্টা হলো, ঠিক আছে? তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি, ঠিক আছে? শুভরাত্রি।